না, এটা আসলে কি জানেন, আমি বলি আপনাকে, এটা আমার কাছে খুব বিস্ময়কর মনে হয়। বিচারের সঙ্গে তো নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নেই। বিচারটা কি কি আজকে অতীতে বিচার প্রথমত তদন্ত করতে হবে। এখন আমি যদি আজকে তদন্ত শুরু করি, তাহলে সমস্ত টিকা বন্ধ করে তদন্ত করতে হবে না, সমস্ত চিকিৎসা বন্ধ করে তদন্ত করতে হবে। এটার সঙ্গে একটার সঙ্গে তো একটা কোনো সম্পর্ক নাই, দুটো পাশাপাশি চলতে পারে। দেখেন, তদন্তটা জোর হলো এই কারণে যে যাদেরকেই দায়ী করা হচ্ছে তারাই বলছে যে সে দায়ী না। আমি তো আর এটা নিয়ে আমি বিচার করতে চাই না, আমি তো বিচারক না। তো এখন ধরেন আপনার অন্তর্বর্তীকালীন সরকার, তার যে স্বাস্থ্য উপদেষ্টা, তার যে আপনার স্বাস্থ্য বিষয়ে যিনি বিশেষ সহকারী ছিলেন, তারা সবাই নানা রকম যুক্তি দিয়ে বলতেছেন যে তাদের কোনো দায় নাই। আবার আগের সরকারের তো বলার কেউ নাই, তাদের উপর দায় চাপাচ্ছেন, কিন্তু ওটা তো আরও আগের কথা। আবার এই সরকার, তাদেরও কোনো দায় নেই, তারা নাকি টিকা পায় নাই এসে। নানা রকম প্রশ্ন কিন্তু এখানে আছে। আমি এই প্রশ্নগুলো থেকে কোনো কনক্লুশনে পৌঁছতে চাই না। আমি চাই না এই কারণে যে আমি তো সে অথরিটি না। তো আমার কথা হলো কি, আপনাদের উচিত, সরকারের উচিত হবে যারা নাকি এই বিষয়গুলো বোঝেন, এরকম একটা টিম করে দিয়ে, একটা তদন্ত কমিটি করে দিয়ে এটা তদন্ত পরিচালনা করা। তদন্তে যদি যেই দোষী হোক তাকেই বিচারের সম্মুখীন করা, এটা হলো বেসিক্যালি কথা আর কি। এখন যদি সরকার তদন্তটা না করে, তাহলে কি হয়, মানুষের মনে একটা সন্দেহ আসে, যার খুশি মতো যে যার মতো করে সন্দেহ করতে থাকে, একটা প্রেডিকশন তৈরি করছে মানুষ। এই বিষয়গুলো সবার জন্য বিব্রতকর এবং আমি মনে করি বিপজ্জনক। কিন্তু সরকারের উচিত ছিল শুরুতেই যে কেন এই ঘটনাগুলি ঘটলো, কেন টিকা আসতো না, অথবা আসলে না আসলে কি লাভ হয়, আসলে কি ক্ষতি হতো, এই বিষয়গুলো একদম প্রপার এক্সপার্টদের দিয়ে একটা ইনকোয়ারি করা। ইনকোয়ারিটা চলতো, আর এর মধ্যে তো আপনি হামকে নিয়ন্ত্রণ করবেন। আবার কেউ বলছে নাকি হাম না হাম সদৃশ্য, যেটাই হোক আপনারা সবগুলো ইনকোয়ারি করেন। যখন আপনি কিছুই না করবেন, তখন যার যেমন হবে, যার যেমন, সবাই এক্সপার্ট, সবাই যার যেমন কথা বলবে। এর যত কথা উচ্চারিত হবে, এর কোনোটাই কিন্তু আমি মনে করি সরকারের জন্য সুবিধাজনক নয়। সরকারকে এগুলি আনন্দিত করবে আমার তা মনে হয় না। আমি জায়গাটা আসবো আবার আলোচনায়, কারণ আসলে কেন ভয়টা কথা আপনি যেটা প্রশ্নবোধক চিহ্ন করলেন না, যে মানুষ নানা ধরনের প্রেডিকশন হবে, প্রেডিকশনটা কেন হবে বা করতে দিচ্ছেই বা কেন সরকারের ভয়টা কোথায় আসলে এই তদন্ত বা বিচার প্রক্রিয়া আগাতে, এই জায়গাটা আলোচনা আসবে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসে দর্শক, প্রযুক্ত বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন, ফিরছি খুব শিগগিরই। আমন্ত্রণ আরেকবার প্রযুক্ত বাংলাদেশ অনুষ্ঠানে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। দুজনকে আবার স্বাগত। মাসুদ কামাল, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে ভয় কোথায় আসলে, সমস্যাটা কি ইউনূস সরকারের বিরুদ্ধে, বা ইউনূস সরকারের স্বাস্থ্যমন্ত্রী, যে স্বাস্থ্য উপদেষ্টাকে আমরা 18 মাসে 18-12 দেখেছি কিনা সন্দেহ আছে, তার কোনো স্টেটমেন্ট খুব একটা মনে পড়ে না আমার। এটা নিয়ে আপনি এর আগেও কথা বলেছেন যে উনি কে, কেন, কিভাবে আসছিল, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের সমস্যাটা কোথায়? না, ব্যবস্থা তার বিরুদ্ধে হোক এটা আমি এখন এভাবে বলি না। আমি সবসময় বলি যে ঘটনাটা কি সেটা উদ্ঘাটন করা হোক। ওকে, একটা তদন্ত করা হোক, যোগ্য ব্যক্তিদের দিয়ে একটা তদন্ত করলে পরে কে অপরাধী হবে এটা তো আমি জানি না। হয়তো ওই ভদ্রমহিলা নিষ্পাপ, হয়তো ইউনূস সাহেবই না করছে, আমি তো জানি না। কাজে আমি কাউকে আগেই নির্দেশনা ছিল, কাজে আমি বিচারের আগেই কাউকে দোষী সাব্যস্ত করতে যাচ্ছি না। বাট আমার কথা হলো কি, ঘটনাটার জন্য দায়ী কে তাকে চিহ্নিত করার কাজটা কেন সরকার করছে না? আমি একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের কাছ থেকে এটা আশাই করতে পারি যে আমার যে কারণে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটার পেছনের কারণটা কি, এটা কি উদ্ঘাটন করা সরকারের দায়িত্ব না? এটা তো দায়িত্বের মধ্যে পড়ে। সরকার এই দায়িত্বটা অবহেলা করছে কেন? আমার কিন্তু সিম্পলি একটাই কোশ্চেন। এবং অবহেলা করার পিছনে সরকারের কি যুক্তি আছে সেটা তাহলে সে এটাও শেয়ার করুক যে যদি আমরা তদন্ত শুরু করি তাহলে কালকের থেকে শিশু মৃত্যুর হার বেড়ে যাবে। বলুক, আমরা শুনি জিনিসটা কি, আসলে মূল ঘটনাটা কি। কিন্তু তারা কিছু বলছে না কেন? নাকি তারা এটাকে জান, আমার স্পষ্ট মনে আছে এই হাম নিয়েই আমাদের প্রধানমন্ত্রী একটা কথা বলছিলেন যে এইটা যাদের কারণে হয়েছে তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, এই শব্দটা উনি ব্যবহার করেছেন। এখন ক্ষমার অযোগ্য যদি অপরাধ করে থাকেন তাহলে তো বিচার হওয়ার কোনো উপায় নাই, কারণ তাকে তো কেউ ক্ষমা করতে পারে। উনি তো বলছেন এটা ক্ষমার অযোগ্য, তাহলে কেন বিচার হচ্ছে না? তাহলে কেন তদন্ত হচ্ছে না? তাহলে কেন চিহ্নিত করা হচ্ছে না? তো এইগুলি বেসিক পয়েন্ট মানুষের মনের মধ্যে আছে। এই প্রশ্নের উত্তর সরকার যত দেরিতে দিবে আমি মনে করি
এটা সরকারের জন্য তত বেশি আত্মঘাতী হবে। সরকার যদি মনে করে আমি তো 213টা পেয়ে গেছি, কে কি মনে করলো না করলো তাদের কিছু যায় আসে না, তাহলে এটাও একটা ধরনের আমি মনে করি একটা বোকামি হবে। এই বোকামি সরকার কেন করবে আমি জানি না, করা উচিত হবে না। জি, মঞ্জুর রশীদ, এখন ধরে নিলাম যে ওনারা দায়ী, তদন্তে প্রমাণিত হলো, মামলাটা কি হবে? দুর্নীতি, গাফিলতি নাকি হত্যা? না, হত্যা বলতে ওই যে গাফিলতির মাধ্যমে হত্যা, আমাদের ফৌজদারি আইনে আপনার ডেথ ডিউ টু নেগলিজেন্স এটাই হবে, কেন এটা তো সরাসরি কিলিং না, সরাসরি হত্যা মামলা হবে না 302-তে, এটা 304 বিতে হবে। সেটা হলো যে যদি কোনো ব্যক্তির নেগলিজেন্সের কারণে কোনো হত্যা ঘটে, আমরা যেমন গাড়ি চালাই না, নেগলিজেন্সের কারণে হত্যা হলে ওটা কিন্তু 304 বিতে করে। তো সেক্ষেত্রে এটা নেগলিজেন্সের কারণে হত্যার মামলা হতে পারে যদি ক্রিমিনাল মামলা হয়। আর দুর্নীতির মামলা তো আপনাকে বললাম, দুর্নীতি যদি ওখানে থাকে, দুর্নীতি না থাকলে তো আর এই শিশু হত্যার জন্য তো আর দুর্নীতির মামলা হবে না, দুর্নীতির ইনগ্রেডিয়েন্টস থাকতে হবে। তো দুর্নীতির ইনগ্রেডিয়েন্টসটা হলো এই প্রসেস করতে গিয়ে তারা কোনো দুর্নীতি, সরকারের ইচ্ছা করে দুর্নীতি করার জন্য এটা করেছে কিনা, অথবা এর মধ্যে কোনো দুর্নীতি হয়েছে কিনা, বা সরকারের কোনো আর্থিক ক্ষতি হয়েছে কিনা, এসবগুলো মিলে দুর্নীতি আইনে যেটা ব্যাখ্যা আছে সেইটা যদি মিলে তখন ওইটা হবে। কিন্তু তার আগে ওই একই কথা, সেটা হলো যে তদন্তের মাধ্যমে জিনিসটা প্রাইমারি স্টেজে একটা রেজাল্ট আসতে হবে, তারপরে আমরা টার্গেট করতে পারবো যে এইটা করো, এইটা করো, এইটা করো। কিন্তু ইন জেনারেলি এখন বলা হলো যে দায় আছে তাদের, কিন্তু কি কি দায় আছে সেইটা একটা কমিটির মাধ্যমে যদি সরকার করে বের করে, তাহলে সেটা কমিশনের মাধ্যমে করে বা কমিটির মাধ্যমে করুক, সেটা যত তাড়াতাড়ি করবে তখনই আমরা সুনির্দিষ্টভাবে এই দায়গুলো আমরা দিতে পারবো। তবে একটা প্রশ্ন আপনি যেটা করেছেন সেইটার ব্যাপারে আমার একটা বক্তব্য আছে, সেটা হলো যে বলছেন যে কেন হচ্ছে না, তাই না, ডক্টর ইউনূসের বিরুদ্ধে। দেখুন, আপনার একটা জিনিস হলো, প্রথম হলো ডক্টর ইউনূস কে, তাকে চিনতে হবে। এবং আইন উপদেষ্টা যে ছিলেন তিনি তো ডক্টর ইউনূসের প্রোডাক্ট, একই ধরেন ডক্টর ইউনূস সাহেব। তো ডক্টর ইউনূস সাহেব তো কোনো সাধারণ ব্যক্তি না, সাধারণ ব্যক্তি, আচ্ছা সাধারণ ব্যক্তি না। আর একটা হলো যে ডক্টর ইউনূস সাহেবের যে একটা বৃহৎ শক্তির যে একটা লিঙ্ক, তো বাংলাদেশ তো বৃহৎ শক্তির সঙ্গে টার্গেট করে বা বৃহৎ শক্তির সঙ্গে ফাইট করে কোনো পদক্ষেপ নিচ্ছে না, এটা কিন্তু আমরা চুক্তিগুলোর ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি। আর লিগ্যাসি যদি দেখেন, ডক্টর ইউনূস সাহেবের সরকারের লিগ্যাসিটা আমি বলি আপনাকে, কারণ আমাদের প্লেন আছে না, এয়ারপোর্টে করলো, বোর্ডিং ব্রিজের সঙ্গে কানেক্টেড। তো যতক্ষণ পর্যন্ত প্লেনটা না ছাড়বে, এবং তখন পর্যন্ত কিন্তু ক্যাপ্টেন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না, ও যখন উড়বে তখনই সে ইন্ডিপেন্ডেন্ট। আর যতক্ষণ পর্যন্ত এটার সঙ্গে টাচে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এয়ারপোর্টের সঙ্গে টাচে সে। এখন এই সরকার ওই নির্বাচনের পরে আগের সরকারের সঙ্গে কি ওই বোর্ডিং ব্রিজ থেকে চলে গেল কিনা ওইটা কিন্তু এখন আমরা বলতে পারি না, লিঙ্ক আছে কিনা। কারণ যদি লিঙ্ক থাকে তাহলে আর করবে, এই যে তদন্ত দেরি হবে, কারণ এটা তো করা যাবে না, কারণ আপনার তো লিঙ্ক আছে। কারণ আমরা তো দেখছি যে অনেকে মন্ত্রী হয়েছেন এবং অনেকে এখনো বহাল তবিয়তে আছেন এবং তারা রাষ্ট্রকে পরিচালনা করতেছেন, একের ভিতরে দুই আছে না, সেরকম একটা কথা আর কি, যে ওনারাও আছেন, আগের সরকারের লোকজনও আছেন, নতুন নির্বাচিত সরকারের লোকজনও আছেন, মিলে টিলে হচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা লজ্জার ব্যাপার থাকে, নিজের লোকের আগে তো ব্যবস্থা নেওয়া যায় না, বা আপনার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের আগে তো ব্যবস্থা নেওয়া যায় না, তাই না? তো আবার যদি অন্য ইন্টারেস্ট থাকে, যেমন ওই যে আপনার ইন্টারন্যাশনাল ইন্টা বললাম আমি, যে আপনার আন্তর্জাতিক যে আমাদের প্রশ্ন আছে, যে আমরা কি যদি আবার কোনো বৈশ্বিক কোনো চাপে পড়ি, কোনো কারো আপনার বিরাগভাজন হয়, তাহলে আমি কি থাকতে পারবো কিনা? তো এখানে আসলে অনেক কিছু বিচার করতে হয়, যে এই জন্য আপনার এটা যদি ধরেন এটা খুব হয়ে যাবে, কালকেই হয়ে যাবে, যদি আপনি বলেন দুইজনকে বাদ দিয়ে যে সচিব দায়ী এটা, তাহলে দেখবেন যে কালকেই কমিটি হয়ে গেছে, কমিটি হয়ে বের হয়ে গেছে। কিন্তু আপনারা যে নামগুলো আনতেছেন যে ডক্টর ইউনূস দায়ী, অমুক দায়ী, এইখানে তো একটা বড় সমস্যার কথা, যে আসলে সরকার এটা কিভাবে করবে কি না, কতদূর যাবে, এটা তো একটা টেকনিক্যাল প্রশ্ন, এবং এটা আমাদেরকে, এটা আমার মনে হয় সবাই আমরা বুঝি। আমি একটু ব্যাখ্যা করে বললাম যে আসলে এটা করাটা গভর্নমেন্টের প্রেডিকশন কিন্তু আসলো ঠিকই, অনেয়ারে আসলো, যেটা আপনি বলছিলেন, সরাসরি বলছিলেন না। এই প্রেডিকশন কিন্তু আরও গ্রো করতে থাকবে যদি বিষয়টার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার না হয়। আপনি বারবার বলছেন অবশ্যই তদন্ত হয়ে হওয়া উচিত। একটা জিনিস আমি জানি না, আপনার কাছে নিশ্চয়ই তথ্য থাকার কথা, গ্যাভি যে টিকা দিয়েছিল 2020-এ ম্যাস টিকাদান হয়েছিল হামের, এটা 4 বছর পরে 2024-এর শেষে বা 2025-এর শুরুতে হওয়ার কথা ছিল। টিকা কিন্তু ছিল পিআই সেন্টারে, এটা একদম টিকা বিশেষজ্ঞ এই টেবিলে বসেই বলে গেছেন, টিকা ছিল, কিছু শর্টেজ, হ্যাঁ কিছু শর্টেজ ছিল, ওই শর্টেজটা কেনার জন্য অপেক্ষা, এবং ওই যে মঞ্জুর রশীদ বললেন গ্রামীণ শক্তি নামে একটি এনজিওর মাধ্যমে কেনা, মানে পুরোটার পিছনে এক ধরনের ওই দুর্নীতির ব্রেইন কাজ করেছে কিনা, আপনার কাছে কি মনে হয়?
আমার কাছে তো মনে হয় না। আমি আপনাকে বলি, আমি আসলে প্রথম থেকে বলছিলাম আমি আসলে প্রিডিক্ট করতে চাই না এই কারণে নানা ধরনের যুক্তি কিন্তু আছে। দেখেন, আমি যুক্তিগুলো যতটুকু শুনেছি, আমি নিজে তো আর মানে এই ব্যাপারে বিশেষজ্ঞ না। হ্যাঁ, কাজে আমি যা বলবো কমন সেন্স দিয়ে। কমন সেন্স খুব ইম্পর্টেন্ট, আবার কমন সেন্স মাঝে মাঝে বিপজ্জনক হয়। এই জন্যই কিন্তু আমি আসলে কমেন্ট করতে চাচ্ছিলাম না। তবু আমি আপনাকে কয়েকটা অপশন বলি। যেমন ধরেন, হামের টিকা প্রথম টিকা দিতে হয় 9 মাসে, সেকেন্ড টিকা দিতে হয় 11 মাসে, 15 মাসে, মানে 6 মাস পরে। যে সমস্ত যারা হামে আক্রান্ত হয়েছেন অথবা হাম সদৃশ্য রোগে আক্রান্ত হয়েছেন, এখানে 3 মাস থেকে 8 মাস বয়সী অনেক রোগী আছে। 6 মাস বয়সগুলো বেশি মারা যাচ্ছে। তাহলে যে টিকা যদি টিকা থাকতো, সে টিকা তো 9 মাসে প্রথম ডোজটা দিত। আচ্ছা, ঠিক না? তাহলে 9 মাসের আগে আক্রান্ত হলে তার জন্য তো টিকার অপর্যাপ্ততা কিন্তু ওইভাবে কাজ করে না, আবার অন্যভাবে করে, সেটা আমি বলি। এটা ছড়ানো মানে ওই যে আমি বলছি আপনাকে, আমি এই জন্য মানে ওই পয়েন্টে আসতে চাই নাই, কারণ অনেকগুলো কনফিউজিং ব্যাপার পয়েন্ট কিন্তু ইস্যু কিন্তু এখানে আছে। সেটা কি, আগের গভর্নমেন্টের আমলে, মানে আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে এই টিকাটা কিন্তু নিয়মিত চলতো, কিন্তু কখনোই 100% কিন্তু কভার হতো না। এই জিনিসটা মাথায় রেখেন, কখনোই কিন্তু 100% রোগী শিশুকে হামের টিকা দেওয়া যেত না। এটা বাংলাদেশের জন্য, এটা পৃথিবীর কোথাও কঠিন, কিছু তো কম হয়। তো ওই আপনার 10% বা 12% কিন্তু ফাঁক থাকতো। একটা কথা আছে এই সমস্ত রোগের ক্ষেত্রে, সংক্রামক রোগগুলির ক্ষেত্রে, এটা হলো হার্ড ইমিউনিটি। এই হার্ড ইমিউনিটির জন্য 10% কম হওয়া কোনো ঝামেলা না, কিন্তু প্রতি বছরে 10% করে বাদ পড়তে একটা বড় সংখ্যক কিন্তু রয়ে গেছে যারা নাকি হাম আক্রান্ত হবে। কথা বুঝতে পারছি? যখন ওই আক্রান্ত হওয়া শুরু করে, তখন কিন্তু হার্ড ইমিউনিটিটা ভেঙে যায়, ব্রেক হয়। যে কারণে এইবার যেটা হয়েছে, এটা হয়তো একটা ধারাবাহিক একটা আপনার রেজাল্ট হতে পারে, কিন্তু আবার অন্য একটা বিপদের কথাটা বলি আপনাকে আমি। এই যে একবার ব্রেক হয়ে গেল, এখন আপনি যতই টিকা দেন, এই হার্ড ইমিউনিটি কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনাকে আবার হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে হবে, মানে জিরো থেকে শুরু করতে হবে আবার। অনেকটা এরকমই। আচ্ছা, জিরো না, বাট অনেকটা আবার অ্যাচিভ করতে হবে। আগামী বছর হবে হাম, আপনি দেখেন আগামী বছর যত টিকা দেন, আগামী বছর কিন্তু হামের প্রকোপটা থামাতে পারবেন, হবে। কারণ আমাদের একটা বড় ক্ষতি হয়ে গেছে। এখন এই ক্ষতির পেছনে কি কি কারণ থাকতে পারে? টিকাটা যদি চলতো, তাহলে আমি আরও কয়েক বছর আমি এটা হয়তো ডিলে করতে পারতাম, কিন্তু গতবার তো টিকাটা দেওয়া হয়নি আসলে। তো এই যে রিয়েলিটিটা হয়েছে কি, যে ভদ্রমহিলাকে বসাইছেন, উনি স্বাস্থ্যের কিছু বুঝেন না, বোঝেন না। ডক্টর ইউনূসও সরকার কীভাবে চালাতে হয় বোঝেন না। উনি ব্যাংক চালাতে পারেন, তাও ভালোভাবে পারেন না। যদিও গ্রামীণ ব্যাংকের যে সাকসেসটা, এটা ওনার কারণে মানে খুব একটা ব্যাপারটা ওরকম না রে ভাই। সে প্রশাসক হিসেবে খুবই নিম্নমানের, উনি ব্যক্তির স্বার্থটা খুব ভালো বোঝেন। তো এই লোক তার ব্যক্তিগত বন্ধু বান্ধবকে আনছে, ব্যক্তিগত বন্ধু আনছে, বান্ধবী আনছে, অনেককে এনে বসাইছে। নূরজাহান বেগমের বাড়িও তো ওনার বাড়ির কাছেই, একই এলাকায়, চট্টগ্রামের। তো ওইভাবে আনছে, ওইভাবে উনি অনেকদিন এখানে ছিলেন। এবং যতদিন উনি গ্রামীণ ব্যাংকে ছিলেন, নূরজাহান বেগম যে খুব চৌকস কোনো ব্যক্তি ছিলেন, চৌকস কোনো কর্মকর্তা ছিলেন, এটাও গ্রামীণ ব্যাংকে কেউ আপনাকে সাক্ষী দিবে না। আমার সঙ্গে অনেকে আলাপ হয়েছে, ওইখানে উনি এরকমই ছিলেন। মানে উনি আসলে ওনার একমাত্র যোগ্যতা, উনি ডক্টর ইউনূসের কাছের মানুষ। উনি ডক্টর ইউনূস তার ওখানে অনেক লোকের, তার কাছের লোকদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসায় অভ্যস্ত। তো উনি মনে করছেন যে ওইটা পারছি, এটা পারবো না কেন? তো দেশ চালানো ভাই একটা বড় জিনিস, এটা এত সহজ না। তো যা হোক, এখানে এসে নিয়ে উনি পারেন না, উনি লেজে গোবরে করছেন যা যা করার, অপকর্ম মানে আকাম কুকাম যা যা করা সম্ভব, আল্লাহর রহমত উনি সব করছেন। করার পর এখন এসএসএফ নিয়ে ঘোরাঘুরি করতেছেন আর কি। একটা বিরতি নিব, আবার তারপরে ফিরে আসছি আবার। কিন্তু এখানে এই যে ডক্টর ইউনূস, নূরজাহান বেগম, একটা নাম আমরা কেন জানি স্কিপ করে যাচ্ছি, ডাক্তার সাইদুর রহমান, বিশেষ সহকারী। ইউনিসেফ যখন প্রেস কনফারেন্স করে বললেন 15 বার তাদেরকে, সরকারকে মানে বলা হয়েছে টিকাটা দেন, উনি বলছেন, চ্যালেঞ্জ করেছেন যে এরকম কিছু বলেন নাই। সে কিন্তু বেশ অ্যাক্টিভ ছিলেন ওই সময়টায়, খেয়াল করেছেন নিশ্চয়ই শেষের দিকে। বিশেষ করে ওই যে মাইলস্টোন দুর্ঘটনা যখন হলো, প্রতিদিন তার ব্রিফ শুনেছি আমরা সরকারের পক্ষ থেকে। ওই জায়গাটা একটু অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, একটা মানে আপনি খেয়াল করেছেন, হামের যখন
প্রাদুর্ভাব দেখা দেয় তখন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বলে দিলেন যে 8 বছর ধরে টিকা দেওয়া হয় না, এ কারণে এই অবস্থা। মানে এরপরে নানা ধরনের কথা, এক এক দিন এক এক কথা, এই অতি কথনগুলো কি যাবে না? এর আগের সরকারের আমলেও দেখেছি খালি কথা বলে কাজের জায়গায় জায়গায়। সেখানটায় ধরেন যে অক্সিজেনের জন্য সমস্যা হচ্ছে, আইসিইউ পাচ্ছে না, কিন্তু আইসিডিডিআরবি চমৎকার একটা জিনিস আছে, 3 থেকে 400 টাকায় পাওয়া যায় বাচ্চাদের জন্য অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক রাখার জন্য। সেইটা তো ম্যাসিভ ব্যবহার করা উচিত ছিল। সেই জায়গাটা না গিয়ে মানে আমি জানি না এত কথা কেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, ওই যে মাননীয় মন্ত্রীর ওই বক্তব্যটা আমার নোটিশে এসছে এবং সম্ভবত 1-2 দিন পরে আমি বলেছি যে মন্ত্রী মহোদয় যে কথাটা বললেন, একই টেলিভিশনে আবার সচিবের কথার মধ্যে পার্থক্য হয়ে গেল। কারণ সচিব যখন বক্তব্য দিয়েছে তখন উনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় বন্ধ হয়েছে, কিন্তু মন্ত্রী মহোদয় যেহেতু রাজনৈতিক নেতা, অতএব রাজনৈতিকভাবে বিএনপি আওয়ামী লীগে হলো মূল প্রতিদ্বন্দ্বী, অতএব সেই হিসেবে এটাকে আওয়ামী লীগের উপরে চাপাতে পারলে এটা সুবিধা হয় তার জন্য, অতএব রাজনৈতিক কনসিডারেশনে বলেছেন। এটা কিন্তু আমি 2 দিন পরেই বলেছি। তো যাই হোক, পরবর্তীকালে এখন আর ওইটা বলেন না, এখন মোটামুটি এস্টাবলিশড হয়ে গেছে এটা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের একটা মেকানিজম, যার কারণে এটা সমস্যাটা হয়েছে। আর এখন আপনি যে প্রশ্ন করেছেন সেটার কথা হলো যে দেখুন, আমাদের তো বিজ্ঞান ভিত্তিক যে কর্মকাণ্ডগুলো বা যে অ্যাসেসরিজগুলো বা যে সাপোর্টগুলো আমরা নেই, এগুলো তো আসলে সাধারণ মানুষ হিসেবে আমাদের কোনো কিছু বলার নাই। তবে নিশ্চয়ই এই সংক্রান্ত যারা কাজ করেন, বিশেষ করে মিনিস্ট্রিতে হোক বা এই টেকনিক্যাল সাপোর্ট যারা দেন, সেখানে তারা তো সব কিছুই জানার কথা। আপনি যে বললেন আইসিডিডিআরবির যে আপনার যে আপনার অক্সিজেন স্যাচুরেশনের যে প্রক্রিয়ার যে মেশিনটা, সেটা ছোট্ট এবং দামও কম। এখন আইসিইউ এখন ওইটা একটা জিনিস, ওইটা হয়তো ইনস্ট্যান্টলি দেওয়া হয়, কিন্তু আইসিইউর তো আবার একটা আলাদা টেকনিক্যাল সেট আপ আছে। অথবা ওই টেকনিক্যাল সেট আপে ওইটা মেডিকেলি ওইটা বা সায়েন্টিফিক্যালি ওইটা ফিট কিনা ওটা বলতে পারবো না, সেই কারণে হয়তো হয় না। কারণ এটা তো হইলে তো নিশ্চয়ই করার কথা। তো সেখানে হয়তো তারা দেখতে পারে, যারা এটা নিয়ে রিসার্চ করেন বা যারা গবেষক আছেন বা যারা বিজ্ঞান ভিত্তিক এই সমস্ত চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে অভিজ্ঞ, তাদের সঙ্গে আলাপ করে তারা করতে পারেন। কিন্তু সমস্যা হলো যে আমরা কিন্তু এখন পর্যন্ত এই যে ক্রাইসিসটা হলো, এটা কিন্তু আপনি জানেন যে আমাদের আইনেই কিন্তু আছে যে এরকম যদি মহামারী আকারে কোনো কিছু দেখা দেয়, মহামারী কিন্তু বলা হচ্ছে, এই মহামারী আকারে দেখা দেয়, তাহলে সরকারের কিন্তু এটাকে একটা বিশেষ ঘোষণা দিতে হয়, মহামারী ঘোষণা দিয়ে একটা প্রসেস করতে হয়। যেমন আপনার ধরেন আপনার কোভিডের সময় জাতিসংঘ কিন্তু প্রথম, এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু প্রথম এটাকে মহামারী হিসেবে ঘোষণা করেছে, আর তখন প্রোটোকলগুলো নির্ধারণ করেছে কি কি করতে হবে এবং ওগুলো ম্যান্ডেটরি হয়ে যায়। কোভিডের সময় আমি একইভাবে দেখেছি, আমি এটা রিটও করেছিলাম এবং আমি বারবার বলেছি যে দেখেন, কোভিডটা বাংলাদেশে যখন আসলো তখন এটা মহামারী আকারে ধারণ করেছে এবং সেখানে একটা অ্যাডভাইজারি কমিটি আছে, সেটা গঠন করে এটা মহামারী ঘোষণা করা উচিত। তাদের মাধ্যমে রাষ্ট্রটা কি কি পদক্ষেপ নেবে সেটা করা উচিত, কিন্তু ওই সরকার কিন্তু সেটা অ্যাভয়েড করে প্রশাসনের মাধ্যমে করেছে, যার ফলে কিন্তু যতটুকু সাকসেস আমাদের হওয়ার কথা সেটা আমরা হতে পারিনি। অনেকেই এটা হয়তো আলোচনায় এখন নাই, কিন্তু এক্স্যাক্টলি যদি দেখেন 8 তারিখের প্রথম আমাদের পেশেন্ট পাওয়া গেল, এরপর থেকে যদি দেখেন 1 মাস 2 মাস 4 মাস 6 মাস, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিন্তু অবস্থান খুব খারাপ ছিল, আমরা কোনো সাকসেস করতে পারি নাই। যেটা সাকসেস হয়েছে সেটা হলো মানুষের নিজস্ব চেতনায় বা নিজস্ব অ্যাক্টিভিটিসের মাধ্যমে অনেকটা হয়তো সাকসেস রেটে আমরা চলে আসছি। যে অনেক লোক মারা যাওয়ার কথা ছিল সেটা মারা যায় না, সেটা অন্য প্রশ্ন। কিন্তু আসল কথাটা হলো যে বিষয় যার অভিজ্ঞতা আছে সে যদি সেটা না করে, তাই না, তাহলে সেই জায়গায় হলো সমস্যা। এখন এই যে সরকারের যে আপনার ধরেন স্বাস্থ্যমন্ত্রী, উনি তো ডাক্তার না, আমি যতটুকু জানি উনি ডাক্তার না, ওনার প্রতিমন্ত্রী ডাক্তার। আচ্ছা, তো উনি ডাক্তার না, প্রতিমন্ত্রীরা তো অনেক সময় মন্ত্রীকে ফলো করে, প্রতিমন্ত্রী তো ওইরকম লিডিং কোনো কাজ করতে পারে না, ওইটা করার সুযোগ নাই আমাদের রাজনৈতিক সিস্টেমে। অতএব সেই ক্ষেত্রে আপনার যে এই বিশেষজ্ঞদের হাতের মাধ্যমে যদি তারা করতেন, কমিটিটা করে এবং মহামারী ঘোষণা করে ওখান থেকে প্রোটোকল নিয়ে যদি তারা ব্যবস্থাগুলো বলতেন, আমরা মনে করতাম যে এটা সাকসেস। এখন যে ঘোষণাগুলো করা হচ্ছে সেগুলো এক এক ধরনের পলিটিক্যাল থিঙ্কিং আসতে পারে, জনগণের সাপোর্ট পাওয়ার জন্য আসতে পারে। এখন অরিজিনালি আসলে এটাকে কতদূর হেল্প করবে এটাও তো আমরা জানি না, যেহেতু এটা বিশেষজ্ঞ মত না। অতএব আমার এখনো তো অনুরোধ হলো যে আপনারা অনেক বিশেষজ্ঞ ডাক্তার আছেন বাংলাদেশে, তাদেরকে নিয়ে একটা দায়িত্ব দেন যে আপনারা একটা প্রোটোকল তৈরি করে দেন আমাদের কি করতে হবে এবং সেই অনুসারে আপনারা করেন। কারণ এটা তো ইন জেনারেল কোনো টেকনিক্যাল, এটা ইন জেনারেল কোনো ডিসিশন না, এটা একটা টেকনিক্যাল এবং একটা সায়েন্টিফিক ডিসিশন। এখানে কি করতে হবে এটা আমি বললে আপনি বললে হবে না, এটা করতে হবে টেকনিক্যাল লোকদেরই। অতএব সেই জায়গাটায় যেন সরকার সেরকম ব্যবস্থা গ্রহণ করে নেক্সট পদক্ষেপগুলো নেয়, তাহলে আমাদের মনে হয় আমাদের শিশুদের জন্য সেটা ভালো হবে। সেখানে মাসুদ কামাল, মহামারী ঘোষণা বা ধরেন জরুরি অবস্থা ঘোষণা মানে হামের জরুরি অবস্থা, সারা দেশে জরুরি অবস্থা না, এতে সরকারের সমস্যাটা কোথায়? দেখেন, এতগুলো মাস হয়ে গেল, 50,000-এর বেশি রোগী ভর্তি, তারপরে 500-র মতো বাচ্চা মারা গেলেও
কিন্তু আইসোলেশনের কোনো ব্যবস্থা দেখেছেন আপনি? প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে বাচ্চাদেরকে যারা পালছে ঠিকঠাক কোনো আইসোলেশনের ব্যবস্থা নাই, মাস্ক পরার বাধ্যবাধকতা নাই, তারা বাইরে যাচ্ছে, ঘুরছে। এটা নাকি এত ভয়ানক যে একটা শিশুর থেকে 28টা শিশু আক্রান্ত হতে পারে। কেন করলাম না? সমস্যাটা কি? এখানে এটা তো একটা ভাইরাস জনিত রোগ, কিন্তু এটা আপনার মানে এর এমন কোনো ওষুধ নাই যেটা নাকি আপনার সম্পূর্ণ তাকে নিরাময় করবে। এটা হলো একটা ম্যানেজমেন্টের ব্যাপার। যেমন আমাদের যেমন ডেঙ্গু হয়, ডেঙ্গু কিন্তু একই রকম রোগ, ওটাও কিন্তু ম্যানেজমেন্ট, বাট ডেঙ্গুটা ছোঁয়াছে না, বাট ওটাও কিন্তু ম্যানেজমেন্টের ব্যাপার। আপনি ম্যানেজ করতে, ডেঙ্গুতে শুরু দিয়ে খুব রোগী মরতো না, পরে তো আর মরতো না। এখন তো আর ডেঙ্গু অনেকেরই হয়, খুব বেশি একটা মরে না, কারণ ওটা ম্যানেজ করতে পারলে হয়। এখানেও ম্যানেজমেন্টের ব্যাপার। তো এই ম্যানেজমেন্টটা ডিপেন্ড করে কিসের উপর? যার হাম হয়ে গেছে তাকে তো টিকাতে লাভ নাই, না। তাকে ম্যানেজ করতে হবে যে তাকে কিভাবে তাকে মানে নিরাময় করা যায়। এখন এটা কে করবে? ডাক্তাররা করবে। এখন আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব যিনি পেয়েছেন, আমি মানে আমি মানে একদম আমার হৃদয় থেকে বলছি, উনি অযোগ্য লোক এই কাজের জন্য। আচ্ছা, অন্য কাজ ভালো করতে পারেন, পড়াশোনা করছেন হয়তো, অনেক শুনলাম অনেক, উনি অনেক পড়াশোনা করেন, সবই ঠিক আছে, বাট হেলথের জন্য উনি যোগ্য না, একদমই যোগ্য না। উনি, আপনার মনে আছে নিশ্চয়ই, এসেই একটা বিরাট একটা ডায়লগ দিলেন যে এখন থেকে আর রুগীরা ডাক্তারের পেছনে দৌড়াবে না, ডাক্তাররা রুগীর পেছনে দৌড়াবে বলছিল। কিন্তু মানে ওনার কোনো সেন্সই কাজ করে না। বাংলাদেশে ভাই একজন ডাক্তারের পিছনে মানে 18,000 লোকের পিছনে একজন ডাক্তার। এখন একজন লোক যদি 18,000 লোকের পিছনে দৌড়ানো শুরু করে, তো সে তো বোল্ট হলে পারবে না রে ভাই, সে কেমনি কেউ দৌড়াবে? ম্যারাথন দৌড় এটা কি ফিজিক্যালি মানে এটা কেমনি সম্ভব? প্র্যাকটিক্যালি বলেন আপনি। বলে বেড়াইছে, বলে নিয়ে কয়েকদিন দেখলাম চুপচাপ আবার আছে, কিছু বলে ঢলে না। এখন উনি তো এই রোগীগুলিকে, এই ডাক্তারগুলিকে হামের রোগীর পেছনে দৌড়াইতে বললে পারতেন, তাতেও কিন্তু কিছুটা কাজ হইতো। তো উনি একটা অযোগ্য লোক বেসিক্যালি আমার মানে এই কাজে আর কি। অনেক হয়তো উনি অনেক যোগ্যতা ওনার আছে, কিন্তু স্বাস্থ্যের কাজে উনি বুঝেন না জিনিসটা, যেটা নাকি আগে নূরজাহান বেগম বুঝতেন না। কিন্তু ভাই উনি তো, তবে তো ওনার সঙ্গে একজন ডাক্তার ছিল, সে তো আরো বেশি বুঝে ফেলেছিল। না না, সেটা তো বলতে পারো যে এর আগে স্বাস্থ্যমন্ত্রী তো ডাক্তার ছিলেন না, এরকম তো বলতেই না, পারেন। ঠিক আছে না, হাসিনা আমলের শেষের যিনি ছিলেন উনি তো ডাক্তার ছিলেন, এসএল সেন, শেষে, একদম শেষে। এবং উনি উনি বেশ ভালো করছিলেন। কিন্তু উনি আমার বিবেচনায় বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট হেলথ মিনিস্টার ছিলেন, সামন্তলাল সেন। হ্যাঁ, আমি তো ভাই বাংলাদেশের অনেক হেলথ মিনিস্টার দেখছি। আমি সাংবাদিকতা করি আজকে প্রায় 38 বছর তো হয়ে গেল। আমি এই হেলথ বিটটাই করতাম বেসিক্যালি। আচ্ছা, তো আমি হেলথের সম্পর্কে একটু খোঁজখবর রাখি। বাংলাদেশের আমার বিবেচনায় সবচেয়ে ভালো যারা হেলথ মিনিস্টার ছিলেন, আমি যদি দুইজনের নাম বলি, একজন এসএল সেন আসবেন, আচ্ছা, আরেকজন হলো সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন। উনিও ডাক্তার ছিলেন না, বাট উনি হেলথ ইটা আপনার মানে কী বলে আপনাকে অ্যাডমিনিস্ট্রেশনটা খুব ভালো বুঝতেন। যাই হোক, সেটা অন্য আলাপ। তো উনি মানে ওনার সেন্সটাই মনে হয় কাজ করে না। যে কথাটা আপনি বললেন যে সিম্পল ব্যাপার ছিল, কিন্তু প্রত্যেকটা জেলা শহরে উনি প্রথম দিনই বলে দিতেন, যেহেতু আউটব্রেকটা হচ্ছে, উনি বলে দিতে পারতেন যে প্রত্যেকটা জেলা শহরে একটা করে ওয়ার্ড থাকবে, সেটা হলো গিয়া হামের ওয়ার্ড থাকবে। একটা আইসোলেটেড একটা ওয়ার্ড হতো, একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড থাকতো, সেখানে যে কোনো রোগী আসুক তার জন্য আলাদাভাবে ডাক্তারদের 24 আওয়ার্স ডাক্তার থাকবে। এটা করতে আমাদের বর্তমান যে অবকাঠামো আছে এটার মধ্যে এটা করা সম্ভব ছিল, কেবলমাত্র সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। সিদ্ধান্তটা উনি নিতে পারেন নাই ভাই। একটা মন্ত্রী যখন, একটা পলিটিক্যাল মিনিস্টার যখন হয়, ওনার কাজটা কি? ওনাদের কাজ করতে গেলে সিদ্ধান্ত নেওয়াটা, পলিসি নেওয়াটা। উনি এক্সপার্টদের নিয়ে বসবেন, বসে কথা বলে উনি পরে একটা পলিসি দেবেন যে ওনার গভর্নমেন্টের পলিসিতে কী হইতে পারে। এক্সিকিউশন তো ওরাই করবেন। তো উনি সেই সিদ্ধান্তটাই তো নিতে পারেন না রে ভাই, দায়টা ওনাকে নিতে হবে। যেমন আমরা বলি যে ইয়ের কথা, যে আপনাকে আইন শৃঙ্খলার কথা, যে আলোচনাটা হয় মাঝে প্রায়ই হচ্ছে এখন, দেখেন দুই ক্ষেত্রে দেখেন শিশু, কিন্তু দুই ক্ষেত্রে কিন্তু ভিকটিম হচ্ছে শিশু। তো মানে আইন শৃঙ্খলার ক্ষেত্রে কিন্তু যিনি আমাদের মন্ত্রী আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, উনি ভালো মানুষ, জ্ঞানী মানুষ, আইন অনেক ভালো বুঝেন, অনেক কিছু হইতে পারেন উনি, বাট উনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ ভাই, একদম ব্যর্থ। এটাকে সরকারকে বুঝতে হবে। যদি বলেন যে পুলিশের মনোবল ভেঙে গেছে, তা আপনার কাম নাই তো মনোবল ঠিক করা, আপনি পার্সেন্ট কাজটা করতে পারেন নাই তো। মনে করেন এক জায়গায় ধর্ষণ হচ্ছে, এক জায়গায় আইন শৃঙ্খলা ভাঙা হচ্ছে, অনেকে বলে উনি কি বাড়ি বাড়ি যে পাহারা দেবেন? এগুলো হলো খোঁড়া যুক্তি। যে আগে এক ভদ্রমহিলা ছিলেন আওয়ামী লীগ আমলে, উনি বলছিলেন না যে ঈদের সময় যাতে আমরা মানুষের বাড়ি বাড়ি পাহারা দিতে পারবো না। তো এগুলোর কি ভাই, এর আগে কি প্রত্যেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পাহারা দিত? তখন হইতো না কেন? এখন হয় কেন?
তো পার্থক্যটা বুঝতে হবে। এবং এটা কিন্তু প্রত্যেকে বাড়ি বাড়ি যে কাজটা করতে হয় না, আপনি সামগ্রিকভাবে যদি একটা ব্যবস্থা করতে, আমি তো আপনি সিম্পল উদাহরণ দিয়ে বলি, যখন কোনো অফিসে আপনি যদি দায়িত্ব থাকেন, আপনি একটা সেকশনে যদি কেউ কোনো ভুল হয়, সেকশনে যদি ঝামেলা হয়, আপনি সেকশন চিফকে আগে ফায়ার করবেন, টিউনকে ফায়ার করে কোনো লাভ নাই। সেকশন চিফকে ফায়ার করবেন, দেখবেন ওই সেকশনে এরপর যে আসবে সে ফায়ার হওয়ার ভয়ে ওই সেকশন ঠিক রাখবে। একটা এলাকায় মনে করেন এরকম শিশু ধর্ষণ হয়েছে, কালকে খুলে দেখ যে এলাকায় শিশু ধর্ষণ হবে সে এলাকার ওসির বিরুদ্ধে আপনি অ্যাকশন নেবেন, জাস্ট তাকে আপনি সাসপেন্ড করে দেবেন। দেখেন আপনি কি হয়। আবার যদি একইভাবে মানে ঘুরে ঘুরে আসবে, উপরে যে আছে যদি কোনো জেলায় হয় এসপিকে আপনি ফায়ার করে দেন, দেখবেন পরবর্তী যে এসপি আসবে একবার মাত্র ফায়ার করতে হবে, বারবার করতে হবে, একবার মাত্র ফায়ার করতে হবে, দেখবেন পরের এসপি এসে সব ওসিদের দৌড়ের উপরে রাখছে। একইভাবে যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফায়ার করে দেয় কালকে, দেখ তারেক রহমান সাহেব কালকে ফায়ার করে দেখ স্বরাষ্ট্রমন্ত্রীকে, দেখেন পরের দিন থেকে দেশের এই অবস্থা কি হয়, পুরাই চেঞ্জ হয়ে যাবে। কারণ এরপর যে আসবে সে ফায়ারের ভয় নিয়ে আসবে যে আমাকে কাজটা করতে হবে, আর তা নাহলে কি আমি কি করব, আমি কি যে মানুষের ঘরে ঘরে পাহারা দেবো নাকি, এই সমস্ত অজুহাত আসবে। দেখুন, স্বাস্থ্যমন্ত্রীর কথাটা বললে যে রেফারেন্সটা দিলেন আপনি, কথাটা ঠিক আমাদের সমাজে নর্মালি যেটা হয় তার উল্টোটা হচ্ছে আর কি, সব কিছু ঠিকঠাক করে তারপরে বিচার। আমরা জানি যে কোনো অপরাধ বা যে কোনো ঘটনা যদি ঘটে, ইনিশিয়ালি যখন একটা ইন্টারনাল বা সাইড বাই সাইড একটা যে কোনো ইস্যু আসে, ওটা সাথে সাথে অ্যাড্রেস করতে হয়, তাই না? এই কথাটা আমি আগেও বলেছি এবং একটা ডিমান্ডও আছে, এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা আপনার মেইন মিডিয়া সব জায়গায় কিন্তু মানুষ একটু বলছেন যে নিশ্চয়ই এটা একটা জবাবদিহিতার মধ্যে আনা উচিত, কেন কি হয়েছে। এবং আমি বলেছিলাম অনেক আগেই যে এই দুটো নাম বলার আগে, ডক্টর ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টার আগে আমি বলেছিলাম যে বিচার করার আগে কিন্তু অভিযোগের ব্যাপারে নিশ্চিত হতে হবে। তো এখন এখানে আমরা মুখে বলছি বা মিনিস্ট্রির তথ্য বা এখন ইউনিসেফের লেটেস্ট কথার মধ্যে অনেক কিছু এসছে, কিন্তু তার আগে আমি অনেক আগে বলেছিলাম যে একটা কমিশন করে তদন্ত করে, কমিটি হোক বা কমিশন হোক, তদন্ত করে আসলে দায়টা নির্ধারণ করা উচিত, তারপরে আমরা বিচারের কথাটা বলি। বিচারটা তো পরে, আগে দায়টা নির্ধারণ হতে হবে। দায়টা কি এমন যদি হয়, ধরেন স্বাস্থ্য উপদেষ্টারই তো অ্যাজ এ হোল রেসপন্সিবল, কারণ প্রত্যেকটা মিনিস্ট্রির কাজ কিন্তু যার যার মিনিস্ট্রি করে, তারপরে প্রধান উপদেষ্টার ওভারঅল ডিসিশন। যদি এটা প্রধান উপদেষ্টার ওখানে রেফার করা না হয়, যদি তার কোনো নলেজ না থাকে, তাহলে স্বাস্থ্য উপদেষ্টা একাই দোষী হবেন। আর যদি অন্য খবরে বা বিভিন্ন সূত্র থেকে আমরা যেটা জেনেছি সেটা হলো যে প্রধান উপদেষ্টার অফিস থেকেও এটা একটা নির্দেশনা এসছে, যদি সেটা আসে তাহলে কিন্তু সেখানে জয়েন্ট রেসপন্সিবিলিটি হয়ে যাবে, প্রধান উপদেষ্টাও দায়ী হবেন এবং স্বাস্থ্য উপদেষ্টাও দায়ী হবেন। আর সবচেয়ে কথা হলো এখানে প্রধান উপদেষ্টার দায়ী হবেন না, আমাদের একটা ধারণা যেটা ছিল উনি নির্দেশ না দিলে হবে না, ওই কথাটা এখন ইউনিসেফের বক্তব্যের পরে ওই জিনিসটার আমার কাছেও যুক্তিটা আমার কাছে নিজেই গ্রহণযোগ্য হয় না, যে না এই যুক্তি তো আর খাটবে না। কারণ ইউনিসেফ হলো শিশুদের নিয়ে আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘের অধীনের সবচেয়ে বড় সংস্থা এবং বিশ্বব্যাপী এটা স্বীকৃত এবং গ্রহণযোগ্য, এবং বাংলাদেশে ইউনিসেফের অত্যন্ত ভালো রোল আছে এখানে। তো সেই ক্ষেত্রে তারাই তো লিখিতভাবে 5 বার এবং মৌখিকভাবে 10 বার, এবং এই 10 বারের মধ্যে তারা তাদের যে কথাবার্তা, তাতে সরকারে যারা ছিলেন এই মিনিস্ট্রি এবং প্রধান উপদেষ্টা সকলের নলেজই এটা আছে, এবং নলেজে থাকা অবস্থায় তাদের নেগলিজেন্সের কারণেই, কারণ তারা আসলে তখন মনে করেছেন যে এটা তো আসলে আগের সরকার দীর্ঘদিন থেকে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস ছিল, এবং আপনার এক সময় আওয়ামী লীগ সরকার শুরু করে ইতিপূর্বে সরকার সবাই মিলে ঠেলে একসময় কিন্তু এটাকে একটা কন্ট্রোল করে ফেলেছিল, মানে 95%-এর মধ্যে যদি এটা নিয়ন্ত্রণ থাকে তাহলে এটাকে বলা হয় নিয়ন্ত্রণ। সেই হিসাবেই 2023 বা 24 থেকে এটাকে নিয়ন্ত্রণ বলা হচ্ছিল, এবং ইউনিসেফের সেটা বলছিল। কিন্তু এই প্রসেসটা কন্টিনিউ করতে হবে, প্রচারটা চালাতে হবে, এবং কামিং বেবিদেরকে হামের টিকাগুলো দিতে হবে, কারণ আমি তো কন্ট্রোল করলাম আগের বাচ্চাটা, কিন্তু আগামী দিন যেটা আসবে তাকেও তো কন্ট্রোল করতে হবে, তো সেই জন্য তার টিকাটা কন্টিনিউ করতে হবে। এখন মিডিয়া যেটা এসছে সেটা এখানে দেখলাম যে সেটা ইউনিসেফ থেকে বাদ দিয়ে এটা সরাসরি ক্রয় করার জন্য সম্ভবত একটা এনজিও
গ্রামীণ শক্তি বা এরকম কিছু একটা নাম এসছে, তাদের মাধ্যমে ক্রয় করার একটা চিন্তা ছিল। তো দেখেন আসলে তো বোঝা যাচ্ছে যে এটা তো দুর্নীতি, সরাসরি দুর্নীতি। এখানে এইটা করার জন্য যে সময়টা লাগবে বা টেন্ডার প্রসেস বা অন্য জায়গা থেকে আনলেও সেটার অথেন্টিকেশনটা কি, তাই না? ইউনিসেফ যখন একটা দেয় এটা তো আমরা গ্রহণযোগ্য বলতে পারি, রিলায়েবল বলতে পারি, এবং এটা আমি মনে করি যে নিশ্চয়ই এটা বৈজ্ঞানিক ভিত্তিতে আবে, এটা তো 2 নম্বরই হওয়ার সুযোগ থাকে না। কিন্তু আপনি যখন এনজিওর মাধ্যমে কিনবেন, তখন প্রাইভেট পার্টির কাছ থেকে কিনবেন, সেখানে ওই ইনজেকশনের মধ্যে বা ওই হামের টিকার ভিতরে 100% জেনুইনিটি আছে কিনা এটা তো আমরা নিশ্চিত না। তো এত কিছু বলার পরে এই শিশুদের মতো একটা মানে যাদের আসলে লাইফটা ডিপেন্ড করে খুবই সেন্সিটিভ একটা ইস্যুর উপরে, আমরা বড়রা আমাদের নিজস্ব একটা শারীরিক স্ট্যামিনা আছে, ইমিউনিটি আছে, স্ট্যামিনা আছে, এবং আমার ব্রেইনের চিন্তার মাধ্যমে অনেক সময় আমি অনেক কিছু করতে পারি, তাই না? ধরেন আমি এই যে খাওয়ার সময় আমি কিন্তু হাতটা ধোয়ার জন্য আমি চিন্তা করি যে হাতটা ধুয়ে খাই, নাহলে আমার ব্যাকটেরিয়া হবে। কিন্তু শিশুর তো আর সেই ক্ষমতাটা নাই। অতএব শিশুর জন্য এটা একটা খুব সেন্সিটিভ জায়গা। অতএব সেই জায়গাটায় তার এই চিকিৎসা পদ্ধতি, হাম টিকা বাদ দিয়ে অন্য জায়গায় ক্রয় করার জন্য যারা চিন্তা করেন নাই, প্রথম হলো যে তাদের বুদ্ধির অভাবে হতে পারে, এটা এক ধরনের বক্তব্য আছে। কিন্তু যে ঘটনাগুলো আসছে সেখানে বুদ্ধির অভাব তো বলা যাবে না, কারণ এটা তো উনি তো ডাক্তার, ইভেন প্র্যাকটিস নাই করুক। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে প্র্যাকটিস করেন না ডাক্তার, আপনার সাংবাদিক বা বিভিন্ন জায়গায় পাবেন যে ডাক্তার কিন্তু MBBS পাস করছে কিন্তু প্র্যাকটিস করে না। সেও বুঝে এটা যে হামের টিকা তো বাচ্চাদেরকে দিতে হবে। কাজে এখানে নলেজের নেগলিজেন্সের কারণে বা ল্যাক অফ নলেজের কারণে এটাও আমি বলতে পারবো না, কারণ বলা উচিত হবে না, কারণ সে তো ডাক্তার আর এটা তো একটা প্রসেস, তাই না? এখন সেখানে এই মিনিস্ট্রির অধীনে এই ফাইল, এখানে সব ফাইল টেল কিন্তু আছে, সবকিছু বছরের পর বছর চলে আসতেছে। তো সেই জায়গাটাও তো তাদের একটা দৃষ্টিভঙ্গি, নলেজ থাকবে, এবং সেখান থেকে তারা দেখবে যে এখানে এই হামের টিকার জন্য কত গুরুত্বপূর্ণ ঘটনাটা এবং সেখানে কি হলো। অর্থাৎ সব দিক থেকে আমি মনে করি যে ওখানে একটা দুর্নীতিরও বিষয় ছিল, কারণ ওই যে ইউনিসেফের কাছ থেকে কিনলে তো ওখানে দুর্নীতিটা করা যায় না, ওখানে কিন্তু ক্যাশ নেওয়া যায় না। কিন্তু আপনি যদি এনজিওর মাধ্যমে কেনেন, তা আমি যদি এনজিওর মালিক হই, তাহলে আমার একটা বেনিফিট আছে, আবার আমি আবার একটা তাকে কমিশন দেবো, দুইটা বেনিফিট তার। তো এখানে দুর্নীতিও একটা আছে। এইরকম একটা ঘটনায় কেন মন্ত্রী মহোদয় বলেন যে ওটা পরে দেখব, আমার কাছে এটা বোধগম্য না। এটা আমি মনে করি ওনার একটা ব্যর্থতা, ওনার মতো লোকের কাছে এটা আমরা প্রত্যাশা করি না। জি, একদম পরিষ্কার।